ছিল ব্রিগেডের জনগর্জন সভা। আগে থেকে এই সভাস্থল থেকে আঁচ করা যাচ্ছিল এবারের এই সভায় অভিনবত্ব থাকবে, র্যাম্প ছিল অন্যরকম, কিন্তু চমক আরো ছিল। আজ সকালেই জানা গেল এখান থেকেই তৃণমূল এবারের লোকসভা ভোটের 42 আসনেরই প্রার্থী ঘোষণা করবে। সেই মতো 42 আসনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 42 আসনের মধ্যে থেকে 26টি আসনে তৃণমূলের নতুন প্রার্থী। সেই সময় ছবি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক নামগুলো বলছেন, তখন জনতার মাঝে নিয়ে আসছেন প্রার্থীদের, পরিচয় করিয়ে দিচ্ছেন জনতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা এবার 10 জন বিধায়ক রয়েছেন, এবং এই 42টি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে থেকে 5 জন সিটিং এমপি, তৃণমূলের 5 জন সাংসদ টিকিট পেলেন না। তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিখে ছিল না এবার মিমি চক্রবর্তী, নুসরাত জাহানের, অপরূপা পোদ্দার বাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল বাদ, সিএম জাটুয়া বাদ, হাওড়া থেকে লড়বে নতুন মুখ তৃণমূল কংগ্রেস, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য নতুন মুখ, সাজদা আহমেদ শ্রীরামপুর, বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ, তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশে লড়বেন দীপক অধিকারী দেব, লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। এইভাবে ঠিক প্রার্থী নাম ঘোষণা হতে না হতে, প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতে বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজ। বনগাঁয় দেখুন, বনগাঁয় বিশ্বজিৎ দাস এবার প্রার্থী। বিশ্বজিৎ দাসের নামে স্লোগান, আবির নিয়ে বনগাঁ। রায়গঞ্জ দেখাই আপনাদের, বনগাঁর পর ওই দেখুন কৃষ্ণ কল্যাণী নাম ঘোষণার পর রাস্তায় টুবড়ি ফাটানো হচ্ছে। এগারো জন বিধায়ক রয়েছে যারা এবারের প্রার্থী তালিকায় রয়েছেন, লোকসভার প্রার্থী তালিকায় রয়েছেন। তাদের মধ্যে 11 জন বিধায়ক রয়েছেন। 26টি আসনে নতুন প্রার্থী দিল এবার তৃণমূল। 42 আসনের মধ্যে থেকে 26 আসনে নতুন প্রার্থী। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল, যাদবপুর থেকে সায়নী ঘোষ, মথুরাপুর থেকে বাপি হালদার এবং মানুষের সর্বক্ষণের কর্মী আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবারের এই তালিকা। যদি দেখা যায় তাহলে এবারের এই তালিকা অভিজ্ঞ এবং তরুণের মিশেলে তৈরি হয়েছে, অর্থাৎ তারুণ্য রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। যেখানে সৌগত রায়ের মতো প্রার্থী, মানে সৌগত রায় এতদিনের দীর্ঘদিনের সাংসদ, তিনি আবার প্রার্থী তালিকা রয়েছেন। আবার দেবাংশু ভট্টাচার্যের নাম, দেবাংশু ভট্টাচার্য তমলুক, সেই তমলুক যেখানে ধরে নেওয়া হচ্ছে যে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন বিজেপি, তার বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য। আমি শুধু প্রথমে এটুকু তোমার থেকে জানতে চাইবো যে এই প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে কোন জায়গাগুলো জোর দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে বলে তোমার মনে হয়? প্রথমত হচ্ছে যে একাধিক আসনে দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। 42টা আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে 12টি আসনে মহিলা মুখকে নিয়ে আসা হয়েছে। উত্তরবঙ্গ 2019 এবং 2021 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ। 2021-এর বিধানসভা নির্বাচনও নিদারুণ ফল করেছে, এমন একটা বলার জায়গা তৃণমূল কংগ্রেস কখনোই নিয়ে আসতো না। অনেকেই বলতে শুরু করেন যে চা বলয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের একটা অংশ, রাজবংশী ভোট উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা মস্ত বড় ফ্যাক্টর।
এই গোটা বিষয়টাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া ঘোরানোর যে প্রচেষ্টা সেটা তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে পারে। সেটা হচ্ছে যে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনকে ঘিরে, এবং নির্মল চন্দ্র রায় তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং তিনি সেখানে জয়লাভ করেন। এদিনকে দেখতে পাওয়া গেল যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জলপাইগুড়ি যে আসন সেখানে নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করলো। প্রথমত দুটো কারণের ক্ষেত্রে, এক, রাজবংশীদের ক্ষেত্রে বার্তা, দ্বিতীয়ত হচ্ছে চা বলার ক্ষেত্রে বার্তা, যে কারণে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রয়েছেন প্রকাশিক বড়াইক, চা বলার ছেলে হিসাবে তিনি পরিচিত, সংগঠনের তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে, তাকেও আলিপুরদুয়ার জেলার মতো জায়গাতে সংগঠনে নিয়ে আসা হয়েছে। বিজেপি যদি দেখো সেটা হচ্ছে যে জন বার্লার পরিবর্তে সেখানে মনোজ টিগ্গা, তাকে সেখানে বাদারিয়াটের তিনি বিধায়ক, বিজেপির পরিষদীয় রীতিনীতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ নেতা, জনসংযোগের ক্ষেত্রে তাকে অত্যন্ত দক্ষ বলায় তাকে সেখানে প্রার্থী করেছে। এবং প্রার্থী করার পরই কি দেখতে পাওয়া গেল যে বার্লা বনাম টিগ্গা প্রায় প্রত্যেক দিন উত্তরবঙ্গের এই জায়গাতে একটা আবহ এমন তৈরি হয়েছে। এই জায়গাতে তৃণমূল কংগ্রেস চাওয়ালারই ছেলে প্রকাশিক বড়াইককে সেখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কোচবিহারের কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে নিশীথের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা সিতাইয়ের বিধায়ককেই করেছে, এবং কোচবিহারের একাধিক লোকসভার একাধিক বিধানসভা যে আসনগুলো রয়েছে সেখানে তাদের রিপোর্ট অনুযায়ী যে দিনাটা উপনির্বাচনের পর তারা বিজেপির সঙ্গে সমান তালে তারা লড়াই করতে গিয়েছে। বিভিন্ন প্রার্থীর পদের নাম নিয়ে সেখানে আলোচনা হলো। কোচবিহারের ক্ষেত্রে একটা মস্ত বড় কাজ যেটা করে, যার কারণে বারবার ধরে বিড়ম্বনাতেও তৃণমূল কংগ্রেসকে পড়তে হয়েছিল, সেটা হচ্ছে যে সংগঠনের ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের নিজেদের মধ্যে তালমিলের একটা অভাব। ফলে কোথাও গিয়ে এ আমার প্রার্থী ও আমার প্রার্থী নয় এটা বলার কোনো জায়গা তৃণমূল রাখতে চাইছে না। যে বক্তব্য আজকে ব্রিগেডের মাঠ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মনের মতো প্রার্থী করা হয়েছে, যে কয়েকজনকে প্রার্থী করতে পারা যায়নি, বিধানসভা নির্বাচন রয়েছে বা দলীয় সংগঠনের অনেক কাজে রয়েছে, যাকে প্রার্থী করা হয়েছে তাকে দল প্রার্থী করেছে, সেই প্রার্থীকেই মেনে নিয়ে চলতে হবে, অর্থাৎ বার্তা এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যে গোপাল লামা তিনি প্রার্থী হয়েছেন, প্রশাসক হিসাবে কাজ করেছেন, পাহাড় এবং সমতল দুটো জায়গাতেই তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং জিটিএ ইলেকশনের সময় অনিত থাপার সেখানে যে কাজ করেছে তার প্রভাব তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পেতে চাইছে। ফলে রাজু বিস্তা বা হর্ষবর্ধন শ্রীংলা বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন তারা মনে করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রার্থী উল্লেখযোগ্য। রায়গঞ্জের ক্ষেত্রে প্রার্থী তারা করেছেন হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে, তিনিও বিধায়ক, বিজেপির টিকিটে জিতেছিলেন, তিনি পরে তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে তৃণমূল শিবিরের তরফ থেকে বরাবর অভিযোগ তোলা হয়েছে, এবং ওই জেলাতে অত্যন্ত পরিচিত নাম। এবং তুমি যদি ওখানকার যদি লোকসভার বিধানসভা ভিত্তিক ভাগও দেখো তাহলে সেখানে হচ্ছে একটা সময় আমরা জানি যে সেখানকার বর্ষিয়ান বিধায়ক নেতা আব্দুল করিম চৌধুরী তিনি একটা সময় নানা বিরোধিতার প্রসঙ্গের কথা বলেছিলেন, পরবর্তী সময় তিনিও দলের নির্দেশ মেনে নেন এবং সেখানেও দলকে একসাথে চলার বার্তা দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণীকেও দুই জায়গা থেকে সরিয়ে নিরপেক্ষ প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। বিপ্লব মিত্র বালুরঘাটের ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম। আমরা যদি পিছিয়ে যাই 2019 অর্পিতা ঘোষের প্রার্থীর বিষয়, সেখানে নিয়ে অনেকেই বলা হয়েছিল যে তার পরিবর্তে বিপ্লব মিত্র বা তার পরিবারের যদি কেউ প্রার্থী হতো সেখানের ক্ষেত্রে একটা সুযোগের জায়গা থাকতো, সেখানের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল যে কারণে ফল খারাপ হয়েছিল বলে অনেকে মনে করে। যদিও 2021 বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের ফল অনেকটাই ভালো হয়। ফলে সেই জায়গাতে সুকান্ত মজুমদারের বিরোধিতা করতে নেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একজন মন্ত্রী এবং দীর্ঘদিন ধরে ওখানকার রাজনীতি সম্পর্কে অবহিত তাকে প্রার্থী করেছে। এর পরের আসনে যদি আসো তুমি হচ্ছে মালদা দক্ষিণ এবং মালদা উত্তর, খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরী দুইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন মুখকে আনা হয়েছে। একজন হচ্ছে পুলিশ প্রশাসক হিসাবে সেখানে কাজ করেছেন, জেলা সম্পর্কে তিনি অবহিত, এবং অপর একজন তিনিও অভিষেক ও প্রার্থীর নাম ঘোষণা করতে গিয়ে বলল নতুন প্রার্থী পিএইচডি স্কলার, সংখ্যালঘু যে মুখ সেই জায়গাতে তারা লড়াই করার জন্য চাইছে। এবং অনেকেই বলেন 2021 বিধানসভা নির্বাচনের আগে প্রচার করতে গিয়ে মালদার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আম এবং আমসত্ত্ব আমার দুটোই চাই, এবং আম এবং আমসত্ত্বর লড়াই মালদার রাজনীতির সঙ্গে যারা পরিচিত তারা বলেন সেই জায়গা থেকে দেখতে গেলে এই ধরনের প্রার্থী নতুন মুখকে বাছাই করে, যে কথা অতনু তুমি বলছিলে, তাই সেখানে বাছাই করে নিয়ে যাওয়া হয়েছে। যদি তুমি দেখো সব থেকে বড় চমক যেটা বলা হচ্ছে এবারে হচ্ছে বহরমপুর। তুমি বহরমপুর নিয়ে যখন মুর্শিদাবাদ জেলা নিয়ে যখন কালীঘাটের বাড়িতে বৈঠক হয়েছিল তখনও এক দলীয় বিধায়ক তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে তার যে আচরণ সেই আচরণ নিয়ে দলের অন্দরে বাকি নেতাদের মধ্যেও একটা প্রশ্ন রয়েছে। ফলে
একেবারে ইউসুফ পাঠানের মতো তারকা কেনে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীর বিরুদ্ধে। এবং অনেকেই বলছেন যে ইউসুফ পাঠানের যে ফ্যান বেস তাকে কাজে লাগাতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং মুর্শিদাবাদের মতো জেলা যেখানে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল, যদি অনেকে বলেন যে ওই জেলাতেই সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়, যদিও সেখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি আবার পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে সেখানে সংগঠনের ভরসার পাশাপাশি নতুন মুখকে দাঁড় করিয়ে বাকিদের মধ্যে পুরনো মুখ বা কোনো বিধায়ক প্রার্থী হলে যে দ্বন্দ্বের জায়গাটা থাকতো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর দুটো আসনে পুরনো মুখের প্রতি আস্থা রেখেছে। মুর্শিদাবাদ পর্যন্তই আপাতত। আবির, তোমার সঙ্গে উত্তরবঙ্গের কথা তুমি বলছিলে।